আজকে তোমাদের পড়াবো অ্যানিম্যাল আইডেন্টিটি বা প্রাণী পরিচিতি এর আরেকটি চ্যাপ্টার রুই মাছ। রুই মাছ এর বাইরের গঠন বা বাহ্যিক বিভিন্ন ধরনের অংশে গঠন, অন্তর্গঠনগত এবং বহির্গঠনগত কাজ আমরা দেখছি। এখানে রুই মাছের যে মস্তক কীরকম আমরা সবাই কম বেশি জানি। রুই মাছ কীরকম দেখতে, রুই মাছের আইস থাকে, লেজ থাকে, মাথা থাকে, মাথা দেখতে কীরকম, বিভিন্ন ধরনের আইসও থাকে, পালক থাকে, কত রকমের জিনিস থাকে। আমরা আশা করি সবাই রুই মাছ দেখে আমরা ইজিলি চিনতে পারবো। রুই মাছে কর্ডাটা পর্বের অন্তর্গত হচ্ছে এই রুই মাছ। শ্রেণীতাত্ত্বিক অবস্থান যদি আমরা দেখি তাহলে রুই মাছ কোন পর্বের অন্তর্গত? কর্ডাটা পর্বে বা ফাইলাম কর্ডাটার অন্তর্ভুক্ত। আমরা জানি কর্ডাটা পর্বের কী কী বৈশিষ্ট্য আমরা পড়ে আসছি। আমরা প্রথম অধ্যায় প্রাণীর শ্রেণীবিন্যাস অধ্যায় থেকে আমরা পড়ে আসছি কর্ডাটা পর্বের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। এর সাব ফাইলাম বা উপপর্ব হচ্ছে ভার্টিব্রেটা, ক্লাস হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। পাখনাগুলো, মাছের পাখনা যখন রশ্মিযুক্ত হয় তখন একটি অন্যতম, এই রশ্মিযুক্ত পাখনার অন্যতম বৈশিষ্ট্যটি হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্তর্ভুক্ত। কর্ডাটা পর্বের শ্রেণী আছে বিভিন্ন ধরনের, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। হ্যাঁ, এই রশ্মিযুক্ত পাখনা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্যতম একটি বৈশিষ্ট্য। আমরা সবাই জানি রশ্মিযুক্ত পাখনা। দেখতে মনে হচ্ছে ভিতর থেকে বাইরের দিকে একটা রশ্মির মতো সবগুলো পাখনা বের হয়ে আসে, যার কারণে এদেরকে বলা হচ্ছে কি রশ্মিযুক্ত পাখনা, যেটা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্যতম একটি বৈশিষ্ট্য। সবগুলো পাখনা যদি আমরা দেখি, লেজের দিকের পাখনা যদি আমরা দেখি তাহলে ভেতর থেকে বাইরের দিকে একটা রশ্মির মতো বের হয়ে আসে, এবং বক্ষ দিকের পাখনা যদি দেখি তাও একই রকম, ভিতর থেকে বাইরের দিকে রশ্মি বের হয়ে আসে সবগুলো, যার কারণে এদেরকে বলা হয় রশ্মিযুক্ত পাখনা। এরপর আমরা দেখি এরপরে শ্রেণীতাত্ত্বিক অবস্থানের মধ্যে অর্ডার হচ্ছে সাইপ্রেনিফর্মস, মানে কি পার্শ্বরেখা। এই সাইপ্রেনিফর্মসের অর্ডার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পার্শ্বরেখা সংবেদী অঙ্গ লেজ শীর্ষ পর্যন্ত বিস্তৃত। পার্শ্বরেখা সংবেদী অঙ্গ লেজের শীর্ষ পর্যন্ত বিস্তৃত। আমরা এখানে একটু খুব ভালোভাবে আইসগুলো যদি তুলে ফেলা যায় তাহলে দেখা যায় পার্শ্বরেখাটা একটা কালো অংশ ধারণ করে, যেটা সাধারণত সংবেদী অঙ্গ লেজের শীর্ষ পর্যন্ত বিস্তৃত থাকে, যেটা হচ্ছে অন্যতম একটি বৈশিষ্ট্য এই পর্বের সাইপ্রেনিফর্মস। এরপরে শ্রেণীবিন্যাসগত অবস্থানে আরেকটি অংশ হচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলি। এটি হচ্ছে সাইপ্রেনিডি। সাইপ্রেনিডি কি? এটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি এটা ভোমার দাঁতবিহীন গলবিলীয় কর্তন আল উপস্থিত। কি উপস্থিত? গলবিলীয় কর্তন আল। কিন্তু এদের কোনো ধরনের ভোমার দাঁত থাকে না, এবং কি গলবিলীয় কর্তনাল উপস্থিত থাকবেই। গলবিলের মধ্যে অবশ্যই এক ধরনের কর্তন আল উপস্থিত থাকে। এটার দেখা যায় কখন মাছ ধরতে গেলে, যখন বড়শি দিয়ে মাছ ধরতে যায় তখন ঠিক ভালোভাবে বোঝা যায়, যখন বড়শিতে মাছ লাগে তখন ওই গলবিলীয় কর্তন আলের সাথেই লেগে যায়। হ্যাঁ, এটা হচ্ছে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এই ফ্যামিলির। এই শ্রেণীতাত্ত্বিক অবস্থানের আরেকটি গুরুত্বপূর্ণ, তাহলে জেনাস কি? লেবিও, এবং স্প্যাসিস কি? তাহলে লেবিও রহিতা। রুই মাছের প্রজাতিগণ অংশ নাম হচ্ছে লেবিও রহিতা, জেনাস হচ্ছে লেবিও, আর স্পেসিস হচ্ছে লেবিও রহিতা। আমরা দেখলাম শ্রেণীতাত্ত্বিক অবস্থান। এখন দেখি আমরা রুই মাছের এক একটা অংশ আমরা বিশ্লেষণ করে দেখি। মাথা বা হেড। মাথার সম্মুখে থাকে মুখ থাকে, মাথার মধ্যে নাসারন্ধ্র থাকে, চোখ থাকে, কানকো থাকে মাথার মধ্যে। তার মানে মাথার কী কী বৈশিষ্ট্য আমরা দেখছি এখানে লাল করে অংশ দেখিয়েছি। মাথা কী কী নিয়ে গঠিত? মুখ, নাসারন্ধ্র, চোখ, কানকো। অগ্রপ্রান্ত থেকে কানকোর পিছন পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই মাথা।
এর পৃষ্ঠভাগ উত্তল হবে সবসময়। পৃষ্ঠভাগ কী হবে? উত্তল। আমরা দেখতে পাচ্ছি ছবির দিকে একটি, এবং তুণ্ড ভোঁতা। তুণ্ডটা দেখতে অনেকটা ভোঁতা, মানে মুখের যে টুন্ডু করে অংশ আছে এটা অনেকটা সুচালু নয়, এটা হচ্ছে ভোঁতা আকৃতির দেখতে। আর মোটা ঝালরের মতো ওষ্ঠ। রুই মাছের মুখে যে ওষ্ঠ থাকে, আমাদের যেরকম ওষ্ঠ বা ঠোঁট থাকে, রুই মাছের ওষ্ঠ মোটা ঝালরের মতো দেখতে। এখানে দেখছেন চিত্র দিয়ে দেখি, এটা হচ্ছে কি ঝালরের মতো অংশ নয়, এটা হচ্ছে কি একটা সুচালু অংশ, আর এটা হচ্ছে কি একটা কি মোটা ঝালরের মতো অংশ। এই যে দেখছি চিত্রের মধ্যে দিয়ে গ্রিন কালারের চিত্রের মাধ্যমে একটু দেখানো হয়েছে, সেটা হচ্ছে কি একটা ঝালরের মতো একটা বাঁকা একটা অংশ, মোটা ঝালরের মতো ওষ্ঠ। এর পরবর্তীতে রুই মাছের আর কি কি আছে আমরা দেখে নেই। ম্যাক্সিলারি বারবেল থাকে। কি থাকে? ম্যাক্সিলারি বারবেল। তাহলে রুই মাছের আমরা অনেক কিছুই দেখতে পেলাম, সেটা হচ্ছে অগ্রপ্রান্ত কানকো পর্যন্ত বিস্তৃত, পৃষ্ঠভাগ উত্তল, তুণ্ডভোঁতা, মোটা চালের মতো ওষ্ঠ। আর ম্যাক্সিলারি বারবেল থাকে ঊর্ধ্ব চোয়ালে। কোথায় থাকে? ঊর্ধ্ব চোয়াল। অনেক মাছের ক্ষেত্রে এই ম্যাক্সিলারি বারবেল মোচের মতো করে লম্বা করে থাকে। কিসের মতো করে? মোচের মতো করে লম্বা করে থাকে, মানে ধারের গোফের মতো, গোফের মতো থাকে। কিন্তু রুই মাছের ক্ষেত্রে সেটা লম্বা নয়, থাকে হচ্ছে ছোট। ম্যাক্সিলারি বারবেল মনে রাখতে ঊর্ধ্ব চলে। তারপর কি থাকে? নাসারন্ধ্র অবশ্যই থাকবে। নাসারন্ধ্র কি থাকবে? নাসারন্ধ্র। তাহলে আমরা মাথার কি কি বৈশিষ্ট্য দেখতে পেলাম আমরা একটু দেখে। অগ্রভাগ থেকে কানকোর পিছনে পর্যন্ত বিস্তৃত, পৃষ্ঠভাগ উত্তল, তুণ্ডভোঁতা, মোটা ঝালরের মতো ওষ্ঠ, ঊর্ধ্ব চোয়ালে ম্যাক্সিলারি বার্ব থাকে, নাসারন্ধ্র থাকে। দুটি চোখ পাতাবিহীন কিন্তু কর্নিয়া আবৃত। রুই মাছের যে চোখ আছে, যে চোখের মধ্যে কোনো ধরনের পাতা থাকে না, কিন্তু এটা কি দ্বারা আবৃত থাকে? কর্নিয়া দ্বারা আবৃত থাকে। এবং মাথা সবসময় আইসবিহীন হয়, আইস থাকে না মাথায়। আর কানকোর নিচের দিকে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা থাকে। কানকোর রুই মাছের যে কানকো থাকে, ঠিক সেই কানকোর ঠিক নিচের দিকে একটা পর্দা থাকে, সেই পর্দাটাকে বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। পরীক্ষায় আসে কিন্তু ব্রাঙ্কিওস্টেগাল পর্দা কি, তখন বলতে হবে রুই মাছের কানকের নিচে অবস্থিত পর্দাটিকে বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। এখন দেখি আমরা যেটা এখন দেখবো, সেটা হচ্ছে দেহকাণ্ড বা ট্রাঙ্ক। দেহকাণ্ড অংশটি কি, কতটুকু পর্যন্ত দেহকাণ্ড আমরা দেখি। এই যে লাল রঙের একটা আবরণ দ্বারা মাথার পর থেকে লেজের আগ পর্যন্ত যেটা দেখানো হয়েছে, সেটাই হচ্ছে দেহকাণ্ড বা ট্রাঙ্ক। এখন আমরা দেখব এই দেহকাণ্ড বা ট্রাঙ্ক এর মধ্যে কি কি অংশ দেখা যায়। কানকোর পেছন থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই দেহকাণ্ড বা ট্রাঙ্ক। এটি চওড়া একটি অংশ। দেহকাণ্ড একটা সবচেয়ে চওড়া একটি অংশ হচ্ছে এই দেহকাণ্ড। এর মধ্যে কি রয়েছে? বিভিন্ন ধরনের পাখনা রয়েছে, 3টি ছিদ্র রয়েছে। ছিদ্রের মধ্যে হচ্ছে কি কি? পায়ু ছিদ্র, জনন ছিদ্র এবং রেচন ছিদ্র। পায়ু ছিদ্রটি সাধারণত পৌষ্টিক নালীর সাথে যুক্ত থাকে, যেই ছিদ্র দ্বারা মূলত মল ত্যাগ করে। কি ত্যাগ করে? মল ত্যাগ করে। আবার অন্যদিকে জনন ছিদ্র এবং রেচন ছিদ্র, এই দুইটা ছিদ্র মূলত একটি। রুই মাছের ক্ষেত্রে মূলত জনন ছিদ্র এবং রেচন ছিদ্র একটি। জিনিসটা একটু ভালো করে বলি। রেচন ছিদ্র একটি নলের মাধ্যমে বের হয় বৃক্ক থেকে, কিডনি থেকে, যেখান থেকে ইউরিন তো পৃথক হয়ে একটা নলের মাধ্যমে রেচন ছিদ্রে আসে। তদ্রূপ একটু চিত্রের দিকে একটু দেখি। এটা যদি কি হয়, তাহলে বৃক্কের এই নলটা হচ্ছে একটা হচ্ছে রেচন নল এবং ছিদ্রটা হচ্ছে রেচন ছিদ্র। আবার ঠিক এখান হতে আরেকটি নল যেটা থাকে, যেটা জনন ছিদ্র এবং যেটা সরাসরি ডিম্বাশয় বা শুক্রাশয়ের সাথে যুক্ত হয়, কিন্তু দুটাই একই জায়গায় মিলিত হয়, যার কারণে বলা হয় রুই মাছের জনন ছিদ্র এবং রেচন ছিদ্র একটি।
কী বলা হয়? রুই মাছের রেচন ছিদ্র এবং কি জনন ছিদ্র একটি। আমরা আশা করি বুঝতে পেরেছি জিনিসটা। এরা একই ছিদ্র দিয়ে মূলত জনন কাজ এবং কি রেচন কাজ দুইটাই সম্পন্ন করে। এখন দেখি দেহকাণ্ড বা ট্রাঙ্কের আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু অংশ, যেটা কি কি আমরা একটু দেখি। আবার দেহকাণ্ড সম্পর্কে আমরা আবার একটু দেখি। তাহলে দেহকাণ্ড মূলত বিস্তৃত হচ্ছে কানকোর পেছন থেকে পর্যন্ত। এটি দেখতে অনেকটা চওড়া অংশ, সবচেয়ে বেশি চওড়া অংশ হচ্ছে এর দেহকাণ্ডটা। তারপরে এর বিভিন্ন ধরনের পাখনা রয়েছে, পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, এবং 3টি ছিদ্র রয়েছে, যার মধ্যে হচ্ছে একটা হচ্ছে বায়ু ছিদ্র যেটা দিয়ে মল বের হয়ে যায়, আরেকটা হচ্ছে জনন ছিদ্র এবং কি রেচন ছিদ্র। জনন ছিদ্র এবং কি রেচন ছিদ্র একই। রেচন ছিদ্র নিশ্চিত হয় বৃক্ষ থেকে এবং জনন ছিদ্র মূলত মিলিত হয় কোথায়? শুক্রাশয় বা ডিম্বাশয় থেকে। আমি আগেও পড়েছি এটা। পায়ের ছিদ্র দিয়ে কী বের হয়? পায়ের ছিদ্র আবার যুক্ত থাকে কার সাথে? পৌষ্টিক নালীর সাথে, যেখানে মল তৈরি হয় সেটা পায়ের ছিদ্র দিয়ে বের হয়ে যায়। আবার জনন ছিদ্র এবং রেচন ছিদ্র একটা জায়গায় মিলিত হয়, যেটা একটা ছিদ্র, সেটা একটা, সেজন্য একটাই ছিদ্র বলা হয়। এবং এটা হচ্ছে জনন ছিদ্র এবং রেচন ছিদ্র। জনন ছিদ্রটা সরাসরি যুক্ত থাকে শুক্রাশয় বা ডিম্বাশয়ের সাথে। আমরা জিনিসটা আগেও পড়েছি, আবার একটু করে দেখলাম। রুই মাছের 3টি ছিদ্রের প্রকৃতি কীরকম একটু ছিদ্রের মধ্যে একটু দেখি। একটা রেচন ছিদ্র, একটা হচ্ছে কি জনন ছিদ্র। এই একটা যদি ছিদ্র হয় দেখি, তাহলে সেখানে কি কি যুক্ত থাকে? এখানে ডিম্বাশয় থেকে যে ডিম নিশ্চিত হয় সেটা পরবর্তীতে কোথায় গিয়ে মিশে? জনন ছিদ্রের মধ্যে মিশে। আবার তদ্রূপ অন্যদিকে রেচন নল তৈরি হয় কার থেকে? বৃক্ষ থেকে। এবং বৃক্ষ থেকে এই রেচন নলের মাধ্যমে দিয়ে একটা ছিদ্র উন্মুক্ত হয়, যেটা কমন জনন ছিদ্রের সাথেই থাকে, যার কারণে এই রেচন ছিদ্র এবং জনন ছিদ্র একটি হিসেবে ধরা হয় রুই মাছের ক্ষেত্রে। এখন আমরা পড়ব সেটা হচ্ছে পাখনা। পাখনা কি? পাখনা হচ্ছে একটি চলন অঙ্গ রুই মাছের ক্ষেত্রে, এবং এটি রশ্মিযুক্ত, বিভিন্ন ধরনের রশ্মিযুক্ত। আবার এই পাখনা কিন্তু রুই মাছের পাখনা কিন্তু 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের পাখনা থাকে রুই মাছের। আমরা দেখব কি কোন কোন ধরনের, কি ধরনের পাখনা আছে। হ্যাঁ, প্রথমত আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পৃষ্ঠ পাখনা বা ডরসাল ফিন। দেহকাণ্ডের মাঝ বরাবর রম্বস আকারের একটি পাখনা। দেহকাণ্ডের মাঝ বরাবর রম্বস আকারের একটি পাখনা। উপরের দিকের মধ্যভাগ অবতল। এতে 14 থেকে 16টি পাখনা রশ্মি থাকে। তাহলে দেহকাণ্ডের মাঝ বরাবর, ঠিক আমি চিত্র দিয়ে দেখাচ্ছি, একটা রম্বস আকৃতির ধারণ করে আছে। এটাই হচ্ছে পৃষ্ঠ পাখনা। এই রম্বস আকৃতির যে পাখনা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে পৃষ্ঠ পাখনা, যেখানে প্রায় 14 থেকে কতটি? 16টি পাখনা রশ্মি থাকবে। আর হচ্ছে বক্ষ পাখনা, পেক্টোরাল ফিন। এখন দেখি পেক্টোরাল ফিন বা বক্ষ পাখনা কোনটি। আমি চিত্রের দিকে একটু দেখি, ভালো করে দেখানো হচ্ছে, একটু দেখে নাও। সেটা হচ্ছে কোনটি? বক্ষ পাখনা। এই বক্ষ পাখনা কানকোর পিছনে দেহকাণ্ডের পার্শ্ব দিকে একজোড়া পাখনা। কানকোর দিকে অবস্থিত পার্শ্ব দিকে একজোড়া পাখনা। প্রতিটি পাখনা 17 থেকে 18টি পাখনা রশ্মিযুক্ত। এক জোড়া মানে কানকোর পেছনে এই বক্ষ পাখনা কয় জোড়া থাকে? এক জোড়া। চিত্র দিয়ে দেখতে পাচ্ছি 2 জোড়ায় দেখানো হয়েছে এখানে, হ্যাঁ, গ্রিন কালার দিয়ে। এক জোড়া পাখনা থাকে এবং প্রতিটি পাখনায় আবার কতটি করে পাখনা রশ্মি থাকে? 17টি থেকে 18টি পাখনা রশ্মি থাকবে। এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে শ্রোণী পাখনা, পেলভিক ফিন। বক্ষ পাখনার সামান্য পেছনে অবস্থিত একজোড়া পাখনা হচ্ছে এই শ্রোণী পাখনা, এবং এখানে 9টি করে পাখনা থাকে। একজোড়া পাখনা থাকবে বক্ষ দিকে, বক্ষ পাখনার সামান্য পেছনে, এবং 9টি করে পাখনা রশ্মিযুক্ত থাকে এই বক্ষ পাখনা। চিত্র দিয়ে দেখানো হয়েছে শ্রোণী পাখনা, যেটা বক্ষ পাখনার ঠিক কি সামনের দিকে থাকে।
এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে পায়ু পাখনা বা অ্যানাল ফিন। পায়ুর ঠিক পেছনে দেহের অঙ্কীয় দেশের মধ্যরেখা বরাবর একটি থাকে, এটি থাকে পায়ু পাখনা। দেখতে পাচ্ছি কোথায়? পায়ুর ঠিক পেছনে দেহের অঙ্কীয় দেশে মধ্যরেখা বরাবর একটি পাখনা থাকে, সেটি হচ্ছে পায়ু পাখনা। এটি সাধারণত 6 থেকে 7টি পাখনা রশ্মি দিয়ে যুক্ত থাকে, এই শ্রোণী পাখনা পায়ু পাখনা। এখন যেটা পড়বো সেটা হচ্ছে পুচ্ছ পাখনা বা কডাল ফিন। লেজের পেছনে অবস্থিত 19টি পাখনা রশ্মিযুক্ত পাখনাই হচ্ছে পুচ্ছ পাখনা। এটি মূলত চলাচলে সাহায্য করে, মূলত সবগুলোই চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে সবচেয়ে বেশি মূলত যেটি চলাচলে গুরুত্বপূর্ণ বা ভূমিকা পালন করে সেটি হচ্ছে পুচ্ছ পাখনা। আমরা দেখছি ঠিক পেছন দিকে একদম, হ্যাঁ, ভি আকারের দেখতে, এগুলোই হচ্ছে পুচ্ছ পাখনা। হ্যাঁ, এখানেই সবচেয়ে রশ্মি বেশি থাকে, রশ্মিযুক্ত পাখা বেশি থাকে, সেটা হচ্ছে 19টি প্রায় পাখনা রশ্মিযুক্ত পাখনা এটি, যেখানে 19টির মতো রশ্মি এখানে দেখতে পাওয়া যায়, যেটাই হচ্ছে পুচ্ছ পাখনা বা কডাল ফিন। তাহলে আমরা দেখলাম প্রায় 5 ধরনের পাখনা, যেটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা এবং কি পুচ্ছ পাখনা। এই পুচ্ছ পাখনা সাধারণত মাছের দিক পরিবর্তন এবং চলাচলের সময় গতি বাড়ানো বা কমানো, দিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে এই পুচ্ছ পাখনা। খুবই গুরুত্বপূর্ণ একটি পাখনা। প্রতিটি পাখনারই একটি নির্দিষ্ট কিছু স্বকীয় ও নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে, আমরা সেটা জানি, পড়ব সামনে আরও বিশদভাবে। এখন যেটা পড়ব সেটা হচ্ছে পার্শ্বরেখা অঙ্গ বা ল্যাটারাল লাইন অর্গান। দেহের দুপাশে খাদ ও গর্ত দিয়ে তৈরি। দেখতে পাচ্ছি এটা একটা কালারিং, একটা ইয়েলো কালার, একটা কালার দিয়ে দেখানো হয়েছে। দেহের দুই পাশে খাদ ও গর্ত দিয়ে তৈরি। এতে সংবেদী কোষ রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, সংবেদী কোষ রয়েছে, পানির গুণাগুণ সংক্রান্ত সংবেদ গ্রহণ করে, এটি খুবই ইম্পর্টেন্ট। এই পার্শ্বরেখার অঙ্গ বা ল্যাটারাল লাইন ফিন, মনে করো রুই মাছ যাওয়ার সময় দেখলো পানির ঠিক সম্মুখ দিকে তার কোনো একটা দিকে পানিগুলো খুব দূষিত বা কোনো ধরনের কেমিক্যালস মিশ্রিত, তখন এ থেকে ওখানে সংবেদগুলো গ্রহণ করে হচ্ছে এই পার্শ্বরেখার মধ্যে কিছু সংবেদী কোষ থাকে, সেখানের মধ্যে থাকে হচ্ছে এই সংবেদী কোষগুলো, সেই সংবেদটা গ্রহণ করে, মানে সামনে যে পানিগুলো দূষিত, ওখানে বিভিন্ন ধরনের দূষিত কেমিক্যালস মিশ্রিত থাকে, এই সংবেদনা গ্রহণ করে, তখন তারা কি করে, ওই অঞ্চলটাকে তারা পাশ কাটিয়ে পুচ্ছ পাখনা বা বিভিন্ন ধরনের পাখনার সাহায্যে পাশ কাটিয়ে এটা চলে যায়। এরপরে যেটা হচ্ছে লেজ বা টেইল, এটা হচ্ছে পায়ুর পথ থেকে শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত, এটা হোমোসার্কাল পুচ্ছ পাখনা। হোমোসার্কাল পুচ্ছ পাখনা কি? হোমোসার্কাল মানে হোমো মানে হচ্ছে সমান, আর সার্কেল হচ্ছে সার্কুলার, মানে এখান থেকে সাধারণত যে পাখনা, যে একদিকের একটি পাখনা আরেকদিকে আরেকটি পাখনার প্রায় সমান, ঠিক তার পরবর্তীতে একদিকের একটি পাখনা আরেকদিকের একটি পাখনার সমান, মানে এখানে প্রতি পাশের এক একটি করে সমান থাকবেই, সেজন্য এদেরকে বলা হচ্ছে হোমো সার্কেল। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে আইস বা স্কেলস। রুই মাছে যে আইস দেখা যায় সেগুলো হচ্ছে সাইক্লয়েড ধরনের আইস। কী ধরনের? সাইক্লয়েড মানে গোলাকার। দেহকাণ্ড ও লেজ মিউকাসের একটা আবরণ থাকে, যার কারণে পিচ্ছিল লাগে। কেন্দ্র লালচে, প্রান্ত কালো, উঁচু আল ও নিচু কাঁধ থাকে। কেন্দ্রকে ফোকাস বলে এবং উঁচু আলগুলো হলো সার্কুলাস। খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে আইসের মূল বৈশিষ্ট্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। রুই মাছের আইস দেখতে মূলত হচ্ছে কীরকম? সাইক্লয়েড বা গোল আকার, সাইক্লয়েড ধরনের আঁশ। খুব ইম্পর্টেন্ট এই অংশটি, একটু ভালো করে দেখো। রুই মাছের আইসের গঠন কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। রুই মাছের আইসের স্ট্রাকচার অফ স্কেলস বা আইসের গঠন, এখানে দেখছি আমরা বিভিন্ন ধরনের রুই মাছের আঁশ আমরা দেখছি। রূপালি কালারের যে চকচকে অংশ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মূলত আইস। এই রুই মাছের আইস সাইক্লয়েড স্কেলস মানে সাইক্লয়েড ধরনের হয়, মানে গোলাকার, ঠিক অনেকটা দেখতে কীরকম?
গোলাকার এবং এদের গায়ে এক ধরনের মিউকাসের আবরণ, মিউকাসের ঝিল্লির আবরণ যুক্ত থাকে, যাকে বলা হয় কি, যার জন্য রুই মাছের আইসগুলো পিচ্ছিল, রুই মাছ ধরলে কিন্তু একদম পিচ্ছিল লাগে। এবং কেন্দ্রে আমরা দেখি এখানে চিত্র থেকে কেন্দ্রে যে দেখতে পাচ্ছি, কেন্দ্রটা হয় লালচে এবং প্রান্তটা হয় কি কালো হয়, কালো কালারের হয়। এই কেন্দ্রকে বলা হয় কি ফোকাস, কেন্দ্রকে বলা হয় কি ফোকাস। এবং এই আইসের উপরের দিকে একটি আল থাকে এবং নিচের দিকে একটু কি নিচে খাত থাকে। এই উঁচু আলগুলোকে বলা হয় কি সার্কুলাস। আমরা দেখি কেন্দ্রটাকে বলা হয় ফোকাস, এখানে দেখছি, এবং এর উপরের দিকে উঁচু আল, একটু দেখি উপরের দিকে উঁচু আল, এবং নিচের দিকে একটু কি নিচু ধরনের একটা খাত দেখা যায়। এখন আমরা দেখি রুই মাছের আইসগুলোর যে মূলত যে দুইটা অংশ দেখছি, উঁচু আল নিচু খাত, এবং উঁচু আলগুলো হয় সার্কুলাস। এই বিষয়গুলো আমি একটু জিনিসগুলো একটু একটু ব্যাপকভাবে বলি। রুই মাছের আইস কিন্তু একটার উপরে কিন্তু একটার, এটা পুরোটা আমি যদি এখানে যদি দেখাই, এখানে এই অংশটা যদি একটা পুরোটা যদি আইস হয় একটা সার্কুলার, যে গ্রিন কালারের যেটা দেখানো হচ্ছে উপরে, এই একটু উপরের একটা অংশ থাকে, দেখতে পাচ্ছি আমি সার্কুলার করে দেখিয়েছি এখানে, এটি একটি অংশ। এবং ঠিক নিচের দিকে আর একটু সার্কুলার করে একটু গাঢ় কালার একটু দেখানো হয়েছে, একটু বিন্দু বিন্দু করে, এই যে এটা 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 আরেকটা অংশ। সাধারণত আইসগুলো একটার উপরে বসানো থাকে, একটা 3 ভাগের 1 ভাগ থাকে আরেকটার নিচে। বুঝতে পেরেছি বিষয়টা? তার মানে নিচের দিকে আমি যেটা দেখিয়েছি ঠিক এই অংশের মধ্যে আরেকটা আইস বসানো থাকে, যেটাকে বলা হয় কি নিচু খাত। উপরের দিকে সার্কুলার যেটা বাইরে আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি উঁচু আল। হ্যাঁ, এখানে মূলত এই যে উঁচু আলের মানে উপরের দিকে একটা, বাইরের দিকে যে একটা কালো বর্ণের আবরণ সৃষ্টি হয়, বৃদ্ধিরেখা সৃষ্টি হয়, কালো বর্ণের দুইটা কাঁচ বা এরকম করে বৃদ্ধিরেখা সৃষ্টি হয়, এবং মাঝখানে একটু কি লালচে বর্ণের দেখা যায়, লালচে বর্ণের দেখা যায়। এবং উঁচু আলের ঠিক চারিদিকে বাইরের দিকে যে একটা আবরণ দেখা যায়, সেটা কালো বর্ণের বৃদ্ধিরেখা দেখা যায়। আবার এখানে এক ধরনের কেমিক্যাল দেখা যায় আবরণ জমা হয়, সেটার নাম হচ্ছে ডেন্টিন, যার কারণে এই অংশগুলো একটু, এই প্রান্তের দিকের অংশগুলো একটু কি হয় শক্ত হয়। আবার আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে ঠিক রুই মাছের এই অংশটা, কালো অংশটা দেখে মূলত রুই মাছের এই পার্শ্ব বৃদ্ধি দেখে মূলত কি নির্ণয় করা হয়, এদের বয়স নির্ধারণ করা হয়। যে রুই মাছের যে এই আইসের যে প্রান্তের দিকের অংশটি, যে পার্শ্বরেখা অংশটা বেশি কালো হয়, সেই রুই মাছটার বয়স বেশি হয়। আমরা দেখব সাধারণত রুই মাছ, ছোট রুই মাছ যদি আমরা দেখি বা বড় রুই মাছ যদি দেখি, তাহলে আমরা দেখব ছোট রুই মাছের আইসগুলো কিন্তু রূপালি চকচকে, কিন্তু যেগুলো বড় রুই মাছ সেগুলোর আইসগুলো যদি দেখি আমরা, এগুলো একটু কালচে দেখা যায়। কারণ হচ্ছে আইসের চারপাশে যে পার্শ্বরেখা কালো বর্ণের, এগুলো কিন্তু গাঢ় হয়েছে, সেই জন্য যেই রুই মাছের যে পার্শ্বরেখাগুলো একটু গাঢ় কালো বর্ণের, সেগুলোর বয়স বৃদ্ধি। তার মানে এই কালো বর্ণের পার্শ্বরেখা দ্বারা মূলত কি নির্ণয় করা হয়, রুই মাছের বয়সটা নির্ধারণ করা হয়। এরপরে এর মাঝখানে যে গোলাকার লালচে বর্ণ দেখা বলেছি, সেটা মূলত এদের প্রজনন ঋতু যখন হয় তখন এই মধ্যবর্তী অঞ্চলটা আরও লালচে বর্ণ, গাঢ় লালচে বর্ণের হয় প্রজনন ঋতুতে। এটা হচ্ছে এই আইসের অন্যতম একটি বৈশিষ্ট্য। যখন প্রজনন ঋতু আসবে তখন ঠিক এই মাঝখানের মধ্যবিন্দুতে যে লালচে বর্ণ থাকে, সেটি আরও কি গাঢ় লালচে বর্ণে ধারণ করে। শুধুমাত্র কিসের জন্য? মূলত তার বিপরীত লিঙ্গের রুই মাছকে আকৃষ্ট করার জন্য। আশা করি বুঝতে পেরেছি জিনিসটা। আমরা আইস সম্পর্কে আজকে অনেক কিছুই জানলাম। আইসের গঠন পরীক্ষায় কিন্তু আসে, ম্যাক্সিমাম টাইম পরীক্ষায় আসে। হ্যাঁ, আমরা জানলাম আইস সম্পর্কে। পরবর্তীতে আমরা অন্য কিছু নিয়ে পড়ব। আশা করি বুঝতে পেরেছো আজকের বিষয়টা। আজকে আমরা রুই মাছের বাহ্যিক গঠনের মধ্যে অনেক কিছু বললাম, মস্তক, হ্যাঁ, বিভিন্ন ধরনের পাখনা, দেহকাণ্ড, লেজ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অংশ আমরা যেটা বললাম সেটা হচ্ছে আইসের গঠন সম্পর্কে আমরা
পড়েছি ইন ডিটেল চেষ্টা করেছি পড়ার জন্য, এবং প্রতিটা গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি কিন্তু এখানে উল্লেখ করেছি। একটু যদি পারো একটু খাতার মধ্যে কি ইন্ডিকেট করে লিখে রাখতে পারো, যেটা পরবর্তীতে তোমরা কাজে লাগবে। ঠিক আছে, আজকে এতটুকু থাকলো। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ।